তো আজকে খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই সম্পূর্ণ কোর্সে আসলে এক্স্যাক্টলি কি কি থাকছে, ঠিক আছে? তো আজকে বেসিক পার্ট, সেইখানে আপনারা এখানে যতগুলা লিস্ট দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছুই একে একে স্টেপ বাই স্টেপ আমরা শিখাবো। এগুলো যেগুলো জিনিস আছে এগুলো একদমই বেসিক ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? এটা কোনো আপনার অ্যানালাইসিসের কোনো ক্লাস ক্লাস না, একদমই আগে বেসিক। আপনাকে ট্রেডিং শিখতে হলে সর্বপ্রথম আগে বেসিক থেকে শিখতে হবে, ঠিক আছে? যেমন এখানে আস্ক প্রাইস, বিড প্রাইস কি, স্প্রেড কাকে বলে, পিপস কি। এই পিপস এর মাধ্যমেই আমাদের যে সবাই যে জিজ্ঞেস করে যে আসলে আমি যদি এখানে যদি ইনভেস্ট করি, কিছু যদি আমি স্টপ লস রাখি, আমার প্রফিটটা কিভাবে হবে, এটা সবারই কোশ্চেন। আর এই ফরেক্স এর মার্কেটে পিপস দিয়েই প্রফিট নির্ধারণ হয়, কত পিপস উঠলে প্লাস কত লেভারেজে কত লট সাইজ নিলে আপনার প্রফিট কত আসবে, ঠিক আছে? এখানে একটার সাথে একটা কানেক্টেড। দেখে মনে হচ্ছে ক্রিটিক্যাল, কিন্তু আসলে এগুলোর সবকিছুর পিছনের যে প্রিন্সিপাল পয়েন্টটা আছে সেটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাছে সবকিছু ইজি লাগবে। তো আজকে আমি মূলত, আজকে ছোট ক্লাস হবে, অতটা বড় না। আজকে আমি তেমন বেশি কিছু দেখাবো না। আজকে জাস্ট আমি স্প্রেড কাকে বলে এবং আস্ক প্রাইস এবং বিড প্রাইস কি, আমি এই জিনিস নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো ফরেক্স মার্কেটে এই আস্ক প্রাইস, এই বিড প্রাইসটা, এটা মূলত ব্রোকারের জন্য আমরা জেনে থাকবো এই জিনিসগুলো ওরা কিভাবে কি করে। আমরা যে ট্রেড নেই, ব্রোকারের লাভটা আসলে কিভাবে হয়, তাই না? কারণ এটা ট্রিলিয়ন মার্কেট, একটা ব্রোকার যে ইনকাম করতেছে বা আমরা ওইখান থেকে যে লাখ লাখ টাকা ইনকাম করার একটা অপরচুনিটি পাচ্ছি, তাদের লাভটা কি, তাই না? একটা কথা আসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আগে বিড প্রাইস এবং আস্ক প্রাইজের যে আসল যে প্রিন্সিপাল আছে এটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে এটা আমি দেখাচ্ছি যে এখানে বিড প্রাইস এবং আস্ক প্রাইস, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে এখানে কি বলছে, বিড প্রাইস, বিড প্রাইস এমন একটা প্রাইস, আপনি যদি ওইখান থেকে কিনতে যান, আপনি যদি আপনার যে ব্রোকার আছে সেই ব্রোকারের মাধ্যমে যদি বেচা কেনা করেন, তাইলে আপনি যখন ব্রোকারের কাছে একটা জিনিস বিক্রি করতে যাবেন তখন ব্রোকাররা কম দাম বলবে, ঠিক আছে? ধরুন সেটা 10 টাকা বলল, 10 টাকা দিয়ে আপনার কাছ থেকে ব্রোকার সেই জিনিসটা কিনে নিল, ঠিক আছে? এটা হতে পারে শেয়ার বা স্টক, যে কোনো কিছু। প্রিন্সিপালটা আগে বুঝুন। তা আপনার কাছে কিনে নিল, এটা হচ্ছে কারেন্সি, কিনে নিল আপনার থেকে। কিনে নেওয়ার পর ওইটা যখন ব্রোকারের থেকে আবার আপনি কিনতে যাবেন, আমি তো ব্রোকারের কাছে 10 টাকা দিয়ে বিক্রি করলাম, ঠিক আছে? ব্রোকার 10 টাকা দিয়ে ওটা কিনে নিল, ব্রোকার আমাকে প্রাইস দিবে বিড প্রাইস, যে তুমি যে আমার কাছে কারেন্সিটা বিক্রি করবা আমি তোমাকে 10 টাকা দিব। এটা হচ্ছে ব্রোকারের তরফ থেকে, এটা বিড প্রাইস, ঠিক আছে? এবং আপনি যখন ব্রোকারের থেকে যখন কোনো কিছু কিনবেন বা আপনি যে বিক্রি করছেন ওইটা যদি ব্রোকারের থেকে আবার কিনতে চান, তাহলে ব্রোকার আপনাকে দাম বলবে 15 টাকা, ঠিক আছে? সেটা হবে আস্ক প্রাইস। তো এই জায়গাতে আপনি এইখানে 10 দিয়ে বিক্রি করছিলেন এবং যখন সেইটাই আবার কিনতে চাইলেন তখন সে চাচ্ছে 15 টাকা, 5 টাকা বেশি চাচ্ছে, ঠিক আছে? কারণ ব্রোকারের অনেক রকম খরচ আছে। এখানে যদি দেখাই আমি, আমরা যে ট্রেড করি, 24 ঘন্টা মার্কেট চলে, মার্কেটের যে এক্সাক্ট মুভমেন্ট সবকিছু যে ওরা দিচ্ছে, প্লাস 24 ঘন্টা ওদের ওয়েবসাইট খোলা থাকতেছে, এগুলোর যে একটা চার্জ বা সরকারি একটা ট্যাক্স। আর যারা জানেন লিকুইডিটি কি জিনিস, তারা বুঝতেছেন যে এই লিকুইডিটি মার্কেটে কতটা ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাডভান্স ক্লাস নিব তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আরো যত যা প্রোভাইডার আছে এগুলো সম্পূর্ণ ওরা চার্জ কাটে, ঠিক আছে? তো আপনাকে যদি আমি একদম সহজভাবে যদি বুঝাই, ধরুন আপনি ডিম বিক্রি করতে যাচ্ছেন, দোকানদারের কাছে আপনি ডিম বিক্রি করতে যাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি যখন দোকানদারের কাছে যাবেন, তখন আপনাকে দোকানদার আপনার থেকে কম দামে কিনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে? দোকানদার আপনার থেকে ধরুন 20 টাকা দিয়ে ডিম কিনে নিল, 20 টাকা হালি, সাপোজ।
20 টাকা দিয়ে আপনার থেকে ডিমটা কিনে নিল দোকানদার। কিন্তু দোকানদার যখন আবার বিক্রি করতে যাবে, আমি যখন বা অন্য কাস্টমার যখন দোকানদারের থেকে আবার সেই ডিমটা কিনবে, তখন দোকানদার কিন্তু একটু লাভে জিনিসটা বিক্রি করে। আচ্ছা, আমার মাইক্রোফোনটা একটু ঠিক করে নেই। আপনি যখন একটা ডিম দোকানদারের কাছে বিক্রি করতে যাবেন, তখন 20 টাকা দিয়ে বিক্রি করলেন এক হালি ডিম, এবং দোকানদার যখন সেইটা আবার তার কাস্টমারের কাছে বিক্রি করবে, তখন কিন্তু সে দাম চাইবে তার এক্সট্রা একটা লাভ রেখে। ঠিক আছে, এক্সট্রা একটা লাভ রেখে ধরুন 30 টাকা চাইলো, এবং তার মধ্যে দোকানদার যে লাভ করে, এই লাভের মধ্যে এই যে ডিফারেন্স মাঝখানে মাঝখানে যে 10 টাকার ডিফারেন্স, সেগুলোর মধ্যে সে তার দোকান ভাড়া বা কারেন্ট বিল, যাবতীয় যেগুলো এক্সট্রা যা খরচ আছে, এগুলো সব কিন্তু এই লাভের অংশ থেকে আসে। ঠিক আছে, একই ভাবে আমি যদি আরেকটা উদাহরণ দেই, ধরুন একটা বাইক, এটা যাই হোক, এটা ধরুন বাইক, একটা বাইক আমি বিক্রি করব। এখন আমি দাম চাইলাম 50,000 টাকা। 50,000 টাকা এটা আমি বললাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার আস্কিং প্রাইস। আমরা যারা বাইক টাইক কিনি বা ফোন যেটাই কিনি, কোম্পানি কিন্তু একটা প্রাইস বলে, সেটাকে বলে আস্কিং প্রাইস। আমরা বলি না, আরে ভাই এটা তো আস্কিং প্রাইস, আসল প্রাইস কত সেটা বলেন। ঠিক আছে, তো আমি বিক্রি করার সময় 50,000 টাকা চাইলাম। এখন আমাকে একটা ব্যক্তি বলল যে না, তোমার প্রাইস তো অনেক বেশি, আমি তোমাকে 45,000 টাকা দিব। আমি তোমাকে 45,000 টাকা দিব। আর একজন ব্যক্তি বলল আমি তোমাকে 47,000 টাকা দিব। এখন আর একজন ব্যক্তি এসে বলতেছে আমি তোমাকে 48,000 টাকা দিব। তাহলে এখন আপনি একটা প্রাইস বলছেন, এবং অবশ্যই আপনি এইখান থেকে যে প্রাইসটা বেশি তার কাছেই আপনি বাইকটা বিক্রি করবেন, স্বাভাবিক। তো এইখানের মধ্যে 48,000 টাকা সবচাইতে বেশি, তো আমি এইখানে এর সাথে ডিলটা ফিক্স করে ফেলবো। ঠিক আছে, একই ভাবে ব্রোকারের সাথে যারা ব্রোকার যেরকম আক্স প্রাইস বিড প্রাইস দেয়, এটা মূলত যে যে দামে কেনে, ওরা যে দামটা দেয়, যে এর সাথে সুইটেবল, সে ব্রোকারের থেকে কিনে নিবে। ঠিক আছে, তো এইভাবে এখন আমি দাম ধরছিলাম 50,000। এখন এখানে যদি আমি একটা লাইন টানি, আর বিক্রি করতেছি আমি 48,000-এ, এখানে একটা আমি লাইন টানলাম। ঠিক আছে, তাহলে এই যে 50,000, এই যে 50,000 এবং 48,000-এর মাঝখানের যে গ্যাপটা, এই মাঝখানের যে গ্যাপটা, ঠিক আছে, একটা ডিফারেন্স আছে এখানে, কিন্তু 2,000 টাকার একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এই ডিফারেন্সটাকে বলা হয় স্প্রেড। ঠিক আছে, এই স্প্রেডটাই মূলত ব্রোকারে যত রকম চার্জ আছে, সে চার্জ এই এই এইখান থেকে আসে। ব্রোকারের ইনকামটা ঠিক এই জায়গাতে থেকেই আসে। ঠিক আছে, কিছু কিছু ব্রোকারে, এটা ব্রোকার ভেদে অনেক রকম আছে। এখন এক এক ব্রোকারে দেখবেন যে ক্যান্ডেল গুলার যে স্পিড, সেটা অনেক ফাস্ট আছে। অনেক ব্রোকার দেখবেন ট্রেডিং ভিউতে, এক এক ব্রোকারে যখন আপনারা ঢুকে দেখবেন, এক এক ব্রোকারে এক এক রকম একটু কম বেশি থাকে। ঠিক আছে, তো যারা একটু ফাস্ট সার্ভিস দিবে তারা অবশ্যই একটু স্প্রেডটা একটু বেশি কাটবে, এবং যারা একেবারে কম দিবে, তার মানে এই না যে তারা আসলে খুব ভালো। ঠিক আছে, যারা একদম স্প্রেড একদমই কম কাটবে, এমন না যে তারা খুব ভালো, আবার একদম বেশি হইলেও তারা ভালো না। ঠিক আছে, এখানকার অনেক রকম বিষয় আছে এর মধ্যে। একটা ব্রোকারের লিকুইডিটি কেমন, একটা ব্রোকার রেগুলেটেড কি রেগুলেটেড না, স্প্রেড কেমন, এগুলো সব কিছুর ভিত্তিতেই কিন্তু একটা ব্রোকারকে আমরা নির্বাচন করি। ঠিক আছে, তো এইখানে আমি যদি এখন খাতা কলমের বিষয় দেখাই, তাইলে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডির প্রথমটা যে আছে, এখানে বিড প্রাইস আছে এবং আক্স প্রাইস আছে। এখানে আপনারা
একটা জিনিস খেয়াল করছেন, আক্স প্রাইস সব সময় বিট প্রাইজের থেকে একটু বেশি থাকে, ঠিক আছে? এখন এখানে 1.3350, কিন্তু এখানে 1.3354, এখানে 50, এখানে 54, বেশি হলো না? এখানে 4 বেশি হলো না? তো এটার একটা ডিফারেন্সের পার্সেন্টেজ হয়, এটা হচ্ছে স্প্রেড হিসাবে, ঠিক আছে? এই যে পয়েন্টের যে ডিফারেন্স মাঝখানে, এইটাই মূলত স্প্রেড, ঠিক আছে? এখন এই স্প্রেডে কি কি আছে, এখন এইখানে যদি পড়ে দেখেন, এইখানে আমি এটা একটু মুছে দেই। এইখানে ব্রোকারের যত রকম লিকুইডিটি আছে, ট্যাক্স আছে, তারপর আহ, যত রকম চার্জ আছে, সব চার্জ এই স্প্রেড থেকেই আসে, ঠিক আছে? এখন আমি দেখাই আপনাকে, ডিরেক্ট যদি আমি দেখাই, এখানে প্রত্যেকগুলা দেখবেন আক্স প্রাইস সবচাইতে বেশি। আপনি যখন মার্কেট থেকে, ব্রোকার থেকে একটা জিনিস কিনবেন, তখন আপনাকে এই প্রাইস বলবে, ঠিক আছে? আপনি যখন বিক্রি করতে যাবেন, তখন আপনাকে এই প্রাইসে বিক্রি করতে হবে, একটু কমে, ঠিক আছে? একটু কমে, কারণ ব্রোকারের ওইখানে লাভ থাকে। আর এইভাবেই একটা ব্রোকার এতটা হিউজ একটা অ্যামাউন্ট ডেইলি ট্রানজাকশন করে, কারণ এখানে মানুষের অভাব নাই তো, আর এখানে লুজারেরও অভাব নাই, তাই লিকুইডিটি গুলাও বেশি থাকে, ঠিক আছে? আমি আরেকটা যদি কিছু উদাহরণ দেই, আপনারা মার্কেটে অনেক রকমই দেখেন যে ইউরো ইউএসডি, এখানে ইউরো ইউএসডি, তারপরে যেগুলো আছে ইউরো জেপিআই, জেপিওয়াই, অনেক রকম পেয়ার আছে। আপনারা এখন বলবেন এটা আসলে পেয়ারটা কি, কেমন, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখবেন, আমি যদি এখানে ইউরো ইউএসডি লিখি, তাহলে এই দুইটা কারেন্সির মধ্যে একটা হচ্ছে বেস কারেন্সি, একটা হচ্ছে বেস কারেন্সি, এবং আরেকটা হচ্ছে কোর্ট কারেন্সি, ঠিক আছে? তো আপনি যখন ট্রেড করবেন, এরকম একটা কারেন্সিতে এসে যখন ট্রেড করবেন, ঠিক আছে, প্রথমটা হচ্ছে বেস কারেন্সি বা প্রাইমারি কারেন্সি, দ্বিতীয়টা কোর্ট কারেন্সি বা সেকেন্ডারি কারেন্সি, ঠিক আছে? আপনি সামনে যেটা দেখবেন, বুঝবেন এইটাকে আপনি সেল অথবা বাই করতেছেন, ঠিক আছে? কার মাধ্যমে? ইউএসডিটির মাধ্যমে। এখন 1 ইউরো, এখন 1 ইউরো সমান কত ইউএসডি? 1 এরকম একটা লেভেল চলতেছে মার্কেটে, ঠিক আছে? এই যে পয়েন্ট গুলো যে আছে মাঝখানে, এই লাস্টের যে পয়েন্ট গুলা, এটাকে পিপ বলে। এটা পিপের আমি বিস্তারিত ক্লাস নিব। তো প্রত্যেকটা সময় এই যে লাস্টের যে পয়েন্ট গুলো আছে, এগুলো সব সময় আপ ডাউন করতে থাকে। আমরা যদি জানি ইউএস এর এক এক দিন কিন্তু এক এক রকম রেট থাকে ডলারের। তো এটা অলওয়েজ আপ ডাউন করতে থাকে, এবং এই পিপ ভ্যালু গুলো আপ ডাউনের মাধ্যমে কিন্তু আমরা প্রফিট কাউন্ট করি, ঠিক আছে? এখন এইখান থেকে যদি দাম বেড়ে হয় 17 থেকে, যদি এখানে 20 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে 3 পিপ চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে বিস্তারিত আমি পরবর্তীতে বলবো, এটা বুঝাচ্ছি একটা অন্যরকম কারণে। তো এইখানে যে ইউরোর যে ইউএসডির যে রেট, আমরা যতটা, আমরা যখন বাই অথবা সেল করি, আমরা এই ইউএসডির যে প্রাইস গুলা থাকে সাইডে, আপনি ট্রেডিং ভিউ যেগুলো প্রাইস দেখবেন, এগুলো মূলত ইউএসডির প্রাইস গুলা দেখতেছেন, আর আপনি ইউরোর মাধ্যমে ইউএসডি কে আপনি এক্সচেঞ্জ করতেছেন, ঠিক আছে? এইভাবেই মূলত আপনি মার্কেট প্লেসে কারেন্সি গুলা কাজ করে। এবং আমি যদি এইখানে যদি আপনারা যারা ডেমো অ্যাকাউন্ট খুলছেন, আপনারা যারা ডেমো অ্যাকাউন্ট খুলছেন, তারা যদি MT4 এ যদি ঢোকেন, MT5 এ আপনারা যদি ঢোকেন, আমি দেখাইছি সবকিছু ভিডিও সহকারে কিভাবে এখানে লগ ইন করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো এইখানে আমি যদি দেখি, এইখানের যে নিচের যে লাইনটা আছে, সবুজ কালার যে লাইনটা,
এটা দেখতেছেন যে 2579.68, এবং এইটা দেখতেছেন 2579.84। তাইলে বড় কোনটা? অবশ্যই এটা বড়। তার মানে এটা আস্ক প্রাইস, এবং এইটা ছোট, এবং এটা বিড প্রাইস। ঠিক আছে? তো এই যে এর যে মাঝ বরাবর যে একটা ফাঁকা যে আছে, এই যে একটা ফাঁকা, এই লাল অংশটুকু, এটাকেই বলা হয় হচ্ছে স্প্রেড। ঠিক আছে? এই জায়গা থেকে এটা সবসময় আপ ডাউন করবে। এটা আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেলে গিয়ে যদি জুম করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। 5 মিনিট অথবা আপনার অন্য হায়ার টাইম ফ্রেমে গেলে এই জিনিসগুলো একদম একসাথে থাকে। ঠিক আছে? তো এটা মার্কেট যখন আপ ডাউন হবে, এটা একটা হিসাবে অলওয়েজ এই দুইটা আপ ডাউন হইতে থাকবে। বুঝছেন? তো আপনারা এই স্প্রেড এবং বিড প্রাইস, আস্ক প্রাইস মূলত এইটাই, এর বাইরে তেমন কিছু না। এখানে অনেক রকম বিষয় আছে জানার মতো, আর বিস্তারিত গুলা আপনাকে পরবর্তীতে জানাই দিব। নেক্সট ক্লাস আমরা যখন নিব, এটা পিপস এবং পয়েন্টস এর ক্লাসটা নিব। আমরা মূলত প্রফিটটা কিভাবে মার্জিন করি, একটা আমরা যদি এখানে যদি এন্ট্রি নেই, নিচে যদি স্টপ লস লাগাই এবং উপরে যদি টেক প্রফিট লাগাই, ঠিক আছে? এটা টিপি, এখানে আমি এন্ট্রি নিলাম, এটা হচ্ছে এসএল। তো মার্কেট যদি উপরে যায়, উপরে যাইতে যাইতে দেখবেন যে আপনার যে প্রফিট আছে সেটা মার্কেটের গতির সাথে হয় উপরে যাচ্ছে, নয় নিচে যাচ্ছে, বাড়ছে অথবা কমছে। এই যে একটা কাউন্ট, এই কাউন্ট হিসাবেই সবকিছু হয়। এই লট এবং লেভারেজ নিয়ে আলাদাভাবে ক্লাস নেব। এই লেভারেজ জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি একটা প্রতিষ্ঠান থেকে ধার বা ঋণ, একটা প্রকল্প নিতে পারবেন। আপনার কাছে ধরুন আছে $100, কিন্তু আপনি দেখতেছেন যে এই জায়গাতে কনফার্ম, যে এই জায়গাতে আমি উঠবেই, ঠিক আছে, একটা কনফার্মেশন আছে না, তখন আপনি যদি লেভারেজটা ইউজ করেন, তাইলে আপনার কাছে $100 যদি থাকে, $500 মতো একটা পাওয়ার থাকবে, বা হাই লট নিলে তার থেকেও একটা বেশি পাওয়ার থাকবে। আপনি সেই ক্ষেত্রে এইখানে আপনার লো লটে, একদম লো লটে যদি আমি এন্ট্রি নিতাম, তাইলে ধরুন আমার এখানে লাভ হতো যে $20। আপনি যদি হাই লটে এন্ট্রি নেন, তাহলে এই এক ট্রেড থেকেই আপনার 200 থেকে 500 বা তারও বেশি প্রফিট আপনি এখান থেকে মার্জিন করতে পারবেন। কিন্তু লেভারেজে আবার একটা সমস্যা, এই যদি নিচে যায়, ঠিক আছে, আমি যে পিপস এর কথা বললাম, এখানে সব সময় আমরা পিপস বুঝি, যে ফরেক্স এর জগতে আসলে আমরা প্রচলিত হয়ে যায় পিপস, যে কত পিপস উপরে উঠলো, কত পিপস নিচে নামলো। এখন এইখানে একটা ক্যালকুলেশন হয়, এইখানে আমি ধরে রাখলাম 5 পিপস আমি স্টপ লস নিছি, আর এইখানে আমি ধরুন যে 30 পিপস এর একটা আমি প্রফিট টার্গেট রাখছি। ঠিক আছে? আমি যদি হারি, তাহলে আমার 5 পিস অনুযায়ী আমার যত ডলার আসে সেটা কাট হয়ে যাবে, আর যদি জিতি, তাহলে আমি 30 পিপস অনুযায়ী যত ডলার আছে সেটা আমার প্রফিট হবে। ঠিক আছে? এবং একটা হিসাব যদি আমি দেখাই ছোট্ট একটু করে, তো এইখানে যদি আমি 0.01 যদি লট ইউজ করি, তাহলে পার পিপসে আমি পাবো $0.1। এটা আমার প্রফিট হবে, পার পিপসে আমি এত ডলার প্রফিট পাবো। এখন আমি যদি এক লটে যদি এইখানে যদি আমি প্রফিট নেই, তাইলে পার পিপসে আমার লাভ হবে $10 করে। ঠিক আছে? কোথায় 0.1, কোথায় 10। এখন এখানে যদি আমি 30 পিপস নিয়ে থাকি, তাইলে এখানে 30 গুণন আমার পার পিপসে কত আসতেছে, এখানে $10 যদি আমি দেই, তাহলে কত আসতেছে, তাহলে এখান থেকে কিন্তু আপনার $300 প্রফিট অটো হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে আবার রিস্ক কেমন, আপনি যে এখানে 5 পিপস স্টপ লস রাখছেন, আপনি, এটা আমি কালো করে নেই, আপনি যে 5 পিপস এইখানে স্টপ লস রাখছেন, এখন সেইটা যদি আপনার এই $0.01 করে হয়, তাইলে এর মাধ্যমে যত আসবে সেটাই আপনার প্রফিট, সেটা খুবই কম। এবং আপনি যদি এক লট নিয়ে থাকেন এবং
মার্কেট আপনার এগেইনস্টে চলে গেছে, আপনার স্টপ লস হিট করে নিচে যদি ফল হয়ে যায়, তাইলে আপনার পার পিপসে আপনার লোকসানও হবে $10। ঠিক আছে, মানে $50 আপনার লস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আপনি যদি রিস্ক বেশি নেন, আপনার ক্যাপিটালও বড় হইতে হবে। এখন আপনার আছেই যে কিছু কিছু পাবলিক আমি দেখছি যে অনেকে লস করছে, আছে আমার ধরুন $500, আমি এক রাতেই হারালাম। এক রাতে কেমনে হারায় মানুষ? ব্যবসা এটা না যে আপনি এক রাতে হারায় ফেললেন একদিনের একটা ডিফারেন্সে। যদি আপনি একদিনের ডিফারেন্সে 1-1.5 লাখ হারান, তাহলে সেটা ব্যবসা না, সেটা হচ্ছে জুয়া। আপনি গ্যাম্বলিং করতেছেন। আপনি আজকে লস করলেন, আপনার মার্কেট একটা এগেইনস্টে চলে গেছে, তখন আপনাদের মনের মধ্যে কাজ করে কি, সাইকোলজি কাজ করে যে আমি লস যেহেতু করছি, আমাকে আজকেই রিকভার করতে হবে, এখনই আমি আরেকটা এন্ট্রি নিচ্ছি। ঠিক আছে, তখন আপনার মাথার মধ্যে চিন্তা করবে যে আমার মনে হচ্ছে এই জায়গাতে উপরে যাবে, মনে হচ্ছে নিচে, লজিক কাজ করবে না। ঠিক আছে, সেদিন ট্রেড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এবং স্টপ লস এমন একটা জোন, এই পয়েন্টটা, মার্কেট যদি উপরে যায় তাইলে তো প্রফিট, এইখান থেকে যদি নিচে যায়, নিচে গিয়ে যদি এটা হিট করে, তাইলে আপনার এইটুকু যে ক্ষতি, এই যে সামান্য যে $50, এটা ক্ষতি হবে। আপনার অ্যাকাউন্টে যদি $500 থাকে, মার্কেট যদি আপনি স্টপ লস ইউজই না করেন, মার্কেট ডিরেক্ট যদি ফল হয়ে যায়, তাইলে যখন আপনি ট্রেড ক্লোজ করবেন, এখানে কত পিপস, এখানে যদি 100 পিপসও যদি ডাউন যায়, 100 পিপস আকারে আপনি লট সাইজ কত নিছেন, সেটা গুণন দিয়ে আপনার যে অ্যামাউন্টটা আসবে, সেটা আপনার ডিরেক্ট ব্যালেন্স থেকে মাইনাস হবে। ঠিক আছে, তো এরকম, এটা সবচেয়ে হাই রিস্ক বিজনেস। ঠিক আছে, কিন্তু নলেজ নিয়ে যদি আপনি এখানে নামেন, আমার মনে হচ্ছে উপরে বা মনে হচ্ছে নিচে, এইটা চিন্তা করা যাবে না। আপনি যদি প্রপার নলেজ এবং কৌশল যদি আপনার জানা থাকে, তাহলে এখান থেকে 100% আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে হিসাব হচ্ছে, আমিও কিন্তু হারি। আমিও পরশুদিন $15 মতো হারছিলাম। ঠিক আছে, মানে মার্কেট আমার এগেইনস্টে গেছে, সেখানে আমি পার ট্রেডে ইউজ করছি এখানে 0.02 লট সাইজ আমি নিছিলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার পার পিপসে $0.2 করে প্রফিট একটা মার্জিন সেট করা ছিল। আমি স্টপ লস নিছিলাম $3। ঠিক আছে, আমি 5টা ট্রেড নিছিলাম, এখন 3 5 15, আমার $15 লস ছিল। ঠিক আছে, এখন যখন আমি আজকে যখন আমি একটা স্ক্রিনশট দিছিলাম, প্রায় $40 মতো আমার প্রফিট ছিল। তো মার্কেট ওইখান থেকে নিচে আসছে, আমি লাইভ মার্কেট দেখতেছিলাম, যখন আমি বুঝতেছিলাম মার্কেট আসলে আবার নিচে আসতে পারে, তখন আমি প্রফিটটা ক্লোজ করে দিছিলাম। ঠিক আছে, তখন আমার সব মিলে $30 মতো প্রফিট করে ফেলছি। ঠিক আছে, তো আমি যে গতকাল যে $15 যে লস করছিলাম, এইখান থেকে আমি যদি 15 মাইনাস করি, তারপরেও কিন্তু আমি $15 এক্সট্রা প্রফিটে আছি। টার্গেট হচ্ছে এইটা যে দিনে দিনে করা, আপনি একদিনে কখনোই বড়লোক হইতে পারবেন না। এখানে আপনার ক্যাপিটালই আপনার 500 বা $1000, আপনি কিভাবে আপনি হাজার হাজার ডলারের চিন্তা করেন? আপনি বড় বড় যদি হাই লটে যদি ট্রেড নেন, তাইলে যদি আপনার মার্কেট আপনার এগেইনস্টে যায়, সেইখানে আপনার লস রিকভার করার মতনও একটা ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, এই জন্য যারা কম ব্যালেন্সে করবেন, তারা অবশ্যই একদম ছোট লটে ট্রেড করতে হয়। ঠিক আছে, আপনি দরকার পড়লে ছোট লটের ট্রেড 2টা বা 3টা নেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে ট্রেডটা ওভার ট্রেড করা যাবে না। ঠিক আছে, তো মূলত এখানে অনেক বিষয় আছে জানার মতো, আমি পরবর্তীতে সবকিছু ক্লিয়ার করে দিব। আজকে একদম বেসিক ক্লাস ছিল। তো আশা করি আস্ক প্রাইস এবং বিড প্রাইস এবং স্প্রেড নিয়ে কারো আপাতত কোনো কোশ্চেন নাই। আমার যতদূর মনে হয়, আমি মাইক্রোফোনটা এখন অন করে দিচ্ছি, আপনাদের যার যা কোশ্চেন আমাকে করতে পারেন।